শুক্রবারে রেশ না কাটতে আজ আরও ৩ দফা ভূমিকম্প। পুরান ঢাকার বেশিরভাগ ভবনে ঝুঁকিপূর্ণ নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে রাজউক। একই দিনে নির্বাচন এবং গণভোটের চ্যালেঞ্জ জয়ের আশা সিইসির, জামায়াতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। নির্বাচনে জেনোসাইডের আশঙ্কা জামায়াতের আমিরের, ১৪ দল সহ আওয়ামী লীগ এবং জাপাকে ভোটে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির। ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্বাস্থ্যসেবা এবং ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2 সমঝোতা সই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুক্রবারে রেশ কাটতে না কাটতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ আশপাশের এলাকা। সন্ধ্যা ৬টা ৬ হঠাৎ 2 দফায় কেঁপে ওঠে রাজধানী সহ আশপাশের এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে কম্পন দুটির মাত্রা ছিল ৩.৭ এবং ৪.৩। এর আগে সকাল 10:30টার দিকে আরেক দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথমে আশুলিয়ায় বলা হলেও পরে জানা যায় এটির উৎপত্তিস্থল নরসিংদীর কাছাকাছি। সকালের এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩। এর আগে গতকাল ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির সংখ্যা ১০ জন, আহত শতাধিক। এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পলাশ উপজেলার মালিতা গ্রামে দেয়াল ধসে নিহত হন বাবা ছেলে। আজ সকালে নিজ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাদের দাফন সম্পন্ন করা হয়। চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন তারা। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণ সহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন ও বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীনরা বাড়ি ফিরে গেছেন। জেলা শহরে হেলে পড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে 4 সদস্যের কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4টি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে ফাটল সহ শতাধিক ভবনে ছোট ছোট ফাটল পাওয়া গেছে। অনুসন্ধানের পর সুনির্দিষ্ট তথ্য জানাবে জেলা প্রশাসন। শুক্রবার 5.7 মাত্রা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাটি সহ জেলার বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 6 সদস্যের প্রতিনিধি দল। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি এবং এগুলাকে পরে সমন্বয় করে আমরা এই ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এগুলোকে আমরা আপাতত সংগ্রহ করতেছি। এই ভেলে পড়া ভবন এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রাজধানী পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানীর কসাইটুলিতে দুর্ঘটনা কবলিত ভবনটি সকালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে বছরের পর বছর সরকারি পরিকল্পনা থাকলেও কাগজে কলমে তার বাস্তবায়নের ছিটে ফোটাও নেই। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল থানাসহ বেশ কয়েকটি থানা নিয়ে অবস্থিত পুরান ঢাকা এলাকা, যেখানে বসবাস লক্ষাধিক মানুষের। বহু বছর ধরেই অপরিকল্পিত নগরায়ন গড়ে ওঠায় তীব্র ভূমিকম্প ঝুঁকিতে আছে এলাকাটি। এরই মধ্যে গতকাল 5.7 মাত্রায় ভূমিকম্পে 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত হন 3 জন। এলাকাবাসী বলছেন, পুরান ঢাকা কেন্দ্রিক নানান পরিকল্পনা নেওয়া হলেও কাগজে কলমে কিছুই বাস্তবায়ন হয় না। ফলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হচ্ছে তাদেরকে। সরকার উদ্যোগ না নিলে এটা এইভাবেই থাকবো এবং আগামীতে ভূমিকম্প আরো ভয়াবহ হতে পারে, কিন্তু এর চেয়ে আরো ক্ষতি বেশি হতে পারে। তবে এই ক্ষতিটাকে যদি রোধ করার জন্য তাহলে এখন থেকেই আপনাদের সরকার আছে, মানে সমাজ আছে বলে না, এগুলি করে একত্র কাজ করতে হবে। একটা প্ল্যানও বাস্তবায়ন হতে দেখি নাই। শুধু আপনারা আমাদেরকে স্টেটমেন্ট নেবেন, আমরা স্টেটমেন্ট দিব, আমরা বলবো, কিন্তু করণীয় বা যারা করবেন তারাও একদিন মিটিং বসবেন, 2 দিন মিটিং বসবেন, ওই ফাইলটা ওভাবে চাপা পড়ে থাকে। টাকা দিলে জায়গা বুঝছেন না, সব জায়গায় আমাদের দেশটা হলো দুর্নীতিতে 1 নম্বর।
এক নম্বর আমাদের দেশটা হচ্ছে দুর্নীতির আসে ঠিকই দিয়ে দিল জায়গা বাস। এদিকে শনিবার সকালে কসাইটুলি ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে এসে রাজুকের চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। এ সময় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। এই এলাকার কাহিনী আরও ভয়াবহ, হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখেন ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারত, মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কী হইতো এটা উই ডোন্ট নো। তো সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। আরেকটা কথা আপনাদের বলি, আমরা কিন্তু এই শুধু ভূমিকম্প হয়েছে দেখেই বের হইনি। আপনাদের মধ্যে অনেকে ছিলেন কিনা, আমরা কিন্তু 3 তারিখে এগুলো নিয়ে জাইকার সঙ্গে একটা প্রোগ্রাম করছি। যা আমরা কিন্তু এই ভূমিকম্প নিয়ে স্পেশালি পুরান ঢাকা নিয়ে আমরা কাজ করতেছি, এবং পুরান ঢাকাকে আমাদের যে বিধিমালা, যে টিআই অ্যাক্টের মধ্যে কিন্তু ঢুকানো হয়েছে যে এদের জন্য কি পরিকল্পনা নেওয়া হচ্ছে। কসাইটুলি ছাড়াও পুরান ঢাকার বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হোক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে গণভোটের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন শীর্ষ কর্মশালায় তিনি কথা বলেন। জানান, মিয়ানমারের শরণার্থীদের অনেকেই অতীতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছেন, তাই প্রবাসী ভোটারের নিবন্ধন দেওয়ার জন্য প্রবাসীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের বিষয়ে জোর দেয় কমিশন। এক্ষেত্রে NIDর তথ্যসহ অন্যান্য সঠিক তথ্য দিয়ে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সঠিক সময়ে রেজিস্ট্রেশনের আহ্বান CECর। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার রুখতে রাজনৈতিক সহযোগিতাও চান তিনি। গণভোটের ব্যাপারে আপনারা যে 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে। গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারবেই না বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সাধারণ মানুষ যা বুঝতে পারে সেই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বিএনপি। মানুষকে বিভ্রান্ত করতেই পিআরের জন্য চিৎকারকারী দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে দাবিগুলো বাস্তবায়ন করবে তাদের দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ গণভোটের বিষয়ে এখনো পরিষ্কার কিছু বুঝতে পারছে না। গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ভূমিকা না রাখলেও এখন নানা ইস্যুতে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না।
এদিকে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সাথে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীকে জনদাবির সাথে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা ২৪শে চেতনাকে নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। আর বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশকে আর কদর রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না। রাজধানীতে এক সমাবেশে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মর অতন্দ্র প্রহরী শীর্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখনও দেশের সংকট কাটেনি উল্লেখ করে বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ পাকাপোক্ত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বা তাদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের জন্ম। তাই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আমাদেরকে লড়াই করে যেতে হবে। আর ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা ধরে রাখার জন্য চেষ্টা করবেই। যারা এখন ৭১-এ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকেটে বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনকে পতাকা খচিত উত্তরীয় পরিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। বহিঃশক্তি যাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে, যেটি বিগত ১৭ বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দলই ছিল না, এটা একটা মাফিয়া সংগঠন ছিল। জামাতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি। জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। পরে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় বিএনপির উদ্যোগে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই বিশাল জনসভা অন্যায়, জুলুম, মিথ্যে মামলা, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। এ সময় তিনি চাঁদপুর ১ কচুয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের হাতে ধানের শীষ তুলে দেন। প্রধান বক্তা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, নির্বাচন ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে দেশের সংকট তৈরি হবে। একদিনে ২ ভোট হলে নির্বাচনে জেনোসাইডের শঙ্কা রয়েছে। বিকেলে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দেন তিনি। এর আগে সকালে হেলিকপ্টারে চট্টগ্রামের প্যারেড মাঠে নেমে ডাক্তার শফিক সাংবাদিকদের একথা
বলেন। জানান, জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবেই। নির্বাচনে কারোর সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে জামায়াত সমঝোতা করতে পারে। তিনি বলেন, এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা তা না করে নিজেদের পকেট ভরেছে। 24-এর গণ অভ্যুত্থানে যে সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেওয়া হবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এ যুদ্ধ আপসহীন। এ যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। আমরা ইনশাআল্লাহ থামব না। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের শরিকদের রাজনীতিতে পুনর্বাসনের দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচারের রায় কার্যকর দল হিসেবে আওয়ামী লীগ এবং শরিকদের বিচারের দাবিতে শনিবার বিকেলে বাংলা মোটর থেকে প্রেস ক্লাব পর্যন্ত গণমিছিল শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নাগরিকদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে বন্ধুত্ব সুলভ আচরণ করা। বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দলও আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ভোট ব্যাংক ভাঙাতে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা সমান অপরাধ এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক দুটি সমঝোতা স্মারক MOU সই হয়েছে। অনুষ্ঠানের আগে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব সমঝোতা সম্পন্ন হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ভুটান প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকাল 8:15টায় ব্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডক্টর ইউনূস ও শেরিং তোবগে সংক্ষিপ্ত বৈঠক করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং গাছের চারা রোপণ করেন। সফর শেষে আগামী সোমবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের সাংবিধানিক পথ চলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন শুধু আমলাতন্ত্রের রুটিন কাজ বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয়, এটা নৈতিক ভিতের উপর প্রতিষ্ঠিত একটি বিষয়। আইনের শাসন শুধু সংবিধানে লেখা থাকার বিষয় নয়, এটা মানুষের ঐকমত্যের উপর প্রথিত থাকে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সংবিধানকে আমূল পরিবর্তনের কথা বলে না, এটা সংবিধানকে উপযুক্ত সংশোধনের কথা বলে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ বড় বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে হবে। রোহিঙ্গা সমস্যা বড় সমস্যা হিসেবে সরকার বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, এটার সমাধানে সরকার কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
দেশীয় উদ্যোক্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে আইসিটি খাত করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে TRNB আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের দৃশ্য উদ্যোক্তাদের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, সরকারের আইসিটি খাতে সংস্কারের দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের বাজার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। গোলটেবিল বৈঠকে আইসিটি খাত সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকার তেজগাঁওস্থ BAF শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যরা সহ মোট 34 জনকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহার সামগ্রী তুলে দেন। সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের তিনি স্মরণ করেন। অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহোলিং প্রযুক্তিতে বিমান বাহিনী সমৃদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটির বিমান সেনারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন এটি ডেস্ক রিপোর্ট। উচ্চশিক্ষার বিস্তার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে আয়োজিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন 2025-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফারহানাজ ফিরোজ এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর ইউনুস মিয়া। সমাবর্তন 2025-এ 5টি অনুষদ ও 14টি বিভাগ থেকে মোট 1407 জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। 10 গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 30 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। শেষ পর্বে ওয়াফেস, বেঙ্গল সিম্ফনি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মসজিদ মন্দিরে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া চলবে না। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। একটি রাজনৈতিক দলের লোকজন বেহেশতের টিকিট বিক্রি করে তাদের মার্কায় ভোট চাচ্ছে বলেও জানান তিনি। এ সময় তিনি ধানের শীষে সবার কাছে ভোট চান। বিএনপি বাংলাদেশকে উগ্র ধর্মীয় মৌলবাদের রাষ্ট্রে পরিণত করতে চায় না, বরং আধুনিক ও অসাম্প্রদায়িক দেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ মুজিব বাংলাদেশকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছে। জানান, নতুন করে দেশ গড়তে হলে তারেক রহমানের বিকল্প নাই। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনাপাড়া এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, তারেক রহমান জনগণের আশা ভরসার প্রতীক। তাঁর উপর আস্থা রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ধোবাউড়া হালুয়াঘাটির উন্নয়নে কর্মসূচির লিফলেট বিতরণ করেন প্রিন্স। সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা হয়েছে। বিকালে উপজেলার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলাকে ইকোনমিক্স জোনে পরিণত করা হবে। বিএনপি ক্ষমতায় আসবে বুঝতে পেরেই একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। সোনারগাঁওয়ের কাঁচপুরে আয়োজিত অনুষ্ঠানে দলটির 31 দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এক জনসভা ও র্যালি করেন তারা।
ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমকে বরণ করে নিয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। এ উপলক্ষে রাজধানীতে একটি নির্বাচনী সভা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরউদ্দিন পলাশ। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের 64তম জন্মদিন উদযাপন করেছে জাতীয় কবিতা পরিষদ। সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত জন্মজয়ন্তীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মতিন বৈরাগী, কবি হাসান হাফিজ, কবি ও শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান, গীতিকবি শহীদুল্লাহ ফারাইজি, প্রখ্যাত আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন সহ গুণীজনরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেবি নাজনীন, ইয়াসমিন মুশতারি সহ স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন। চট্টগ্রামে হয়ে গেল ফ্রোবেল একাডেমির বার্ষিক কনসার্ট। জলবায়ু পরিবর্তন এই প্রতিপাদ্যে টেকসই শিক্ষা উদ্যোগ ফ্রোবেল কেয়ার্সের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব চিন্তা, দায়িত্বশীল আচরণ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন ভবিষ্যৎ নির্মাণে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা একটি আকর্ষণীয় আর্ট এক্সিবিশন উপস্থাপন করে। অনুষ্ঠানে আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর চক্রবর্তী, পিএসপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের অর্থ পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদির, ফ্রোবেল একাডেমির প্রিন্সিপাল ও ডিরেক্টর তেহসিন জোহাইর, কো ফাউন্ডার ও ডিরেক্টর নুসরাত খান সহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষা, সংস্কৃতি ও লোকায়ত ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যয়ে এভারেস ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর উত্তরা শাখার বার্ষিক কার্নিভাল 2025 আয়োজন করেছে। বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের সাথে আয়োজন করা হয় নানা ধরনের সৃজনশীল শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন এভারেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মনিকা সোহাগ এবং প্রতিষ্ঠাতা সদস্য মেহানি। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাশির, ভাইস প্রিন্সিপাল ফাতিমা জে রহমান, মাহসিনা মমতাজ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় 1,500 শিক্ষার্থী ও অভিভাবক এবং এভারেস পরিবারের পিঠা প্রেমীরা উপস্থিত ছিলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে FSN সলিউশন লিমিটেড সফলভাবে সম্পন্ন করেছে তাদের সাইবার সিকিউরিটিতে AI সেমিনার। এতে ব্যাংকিং খাত, একাডেমিয়া, সরকারি ICT বিভাগ এবং সাইবার সিকিউরিটি শিল্পের শীর্ষস্থানীয় পেশাজীবীরা অংশ নেন। সেমিনারে FSN সলিউশনের নিজস্ব উদ্ভাবিত বেশ কয়েকটি পণ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর দেবদুলাল রায়, বিশেষ অতিথি একই ব্যাংকের অতিরিক্ত পরিচালক SM তোফায়েল আহমেদ এবং FSN সলিউশনের চেয়ারম্যান ডাক্তার শান্তনু দাস, ব্যবস্থাপনা পরিচালক মিসবা আবদিন সহ গণ্যমান্যরা। জাতীয় প্রেস ক্লাবে হিজবুত তাওহীদের ওলামা ফোরামের আয়োজনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের শান্তি ও মুক্তি পেতে হলে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন বক্তারা। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব চত্বরে 8 দফা বাস্তবায়নের দাবিতে নার্স মিডওয়াইফ মহাসমাবেশ হয়েছে। 48 বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে নার্স ও মিডওয়াইফদেরকে ভিন্ন অধিদপ্তর একীভূত করার প্রতিবাদে এই মহাসমাবেশটি হয়। এতে বক্তারা স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দেবার পর 14 মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং মিডওয়াইফদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন 7 সংবাদ শিরোনামগুলো আরো একবার। শুক্রবারে রেশ না কাটতে আজ আরো 3 দফা ভূমিকম্প, পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে রাজুক। একই দিনে নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ জয়ের আশ্বাসে সির জামায়াতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের আমিরের, 14 দল সহ আওয়ামী লীগ ও জাপাকে ভোটে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির। ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক দুটি সমঝোতা সই। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi-news, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। সঙ্গে থাকেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।